নর্থ বেঙ্গল তো বাঙালির কাছে একটা ইমোশন সবসময়ই। আর এইবার সেই নর্থ বেঙ্গল ছাড়িয়ে ড্রাইভ করে চলে গেলাম সিকিমে। এইবারে আপনাদের সামনে নিয়ে এসেছি সিকিমের অত্যন্ত অল্প পরিচিত একটি ডিস্ট্রিক্টের গল্প নিয়ে। সিকিমের সোরেং ডিস্ট্রিক্টে বার্সে রডোডেনড্রন স্যাংচুয়ারি ট্রেক এবং ওখরেতে ঘুরে আসতে গেছিলাম আমরা পুরো পরিবার সমেত। হোমস্টে থেকে শুরু করে রাস্তা এবং ট্রেক সমস্ত তথ্যই থাকবে আপনাদের জন্য এই ব্লগে। আপনারা দেখছেন ট্রাভেল উইথ পরিযায়ী। আর এইবার চলুন ঘুরে আসি বার্সে রডোডেনড্রন স্যাংচুয়ারি। পঁচিশে মে 2025 শিলিগুড়ি থেকে লং ড্রাইভ করে বেরিয়ে পড়েছিলাম ওখরের উদ্দেশ্যে। একে তো ভিড়, তার উপরে আবার পুলিশ, এইসব করতে গিয়ে একটু বেশিক্ষণই লেগে গেল শিলিগুড়িটা পেরোতে। হ্যাঁ, কি হলো? কি হয়েছে? অনলাইন পেপার দেখে নিন। কেন যে এরা জাস্ট ছবিটা তুলে ছেড়ে দেয় না বুঝি না বাবা। যাই হোক, শিলিগুড়ি ছাড়িয়ে পেরোলাম জঙ্গল, পেরোলাম পাহাড়, একবার তিস্তার এই পার একবার তিস্তার ওই পার, তারপরে মেল্লির ব্রিজ দিয়ে নর্থ বেঙ্গলকে বিদায় জানিয়ে ঢুকে পড়লাম সিকিমে। সিকিমের বড় শহর বলতে প্রথমে পেয়েছিলাম জোরথাং আর তারপরে পেয়েছিলাম সোমবারিয়া। শেষের দিকে ওখরের রাস্তাটা একটু খারাপই ছিল বলতে হবে, আর लास्ट 100 मीटरটা আপনারা নিজেরাই দেখুন। मैं एकदम दबा के चला जाऊंगा, राइट? अच्छा ठीक है। अगर कोई गाड़ी वाड़ी आ गया तो ठीक चलो देखिए। নটা 40 নাগাদ শিলিগুড়ি থেকে বেরিয়ে আমরা ওখরে পৌঁছেছিলাম 4টে নাগাদ। আর পৌঁছেই এরকম একটা দৃশ্য। আর নর্থ বেঙ্গল কিংবা সিকিম এসেছেন তা বোঝার একটা খুব বড় উপায় হলো এই ফ্ল্যাগগুলো। আমরা ওখরের যে হোমস্টেতে ছিলাম সেটা প্রায় 8200 ফুট মতো উচ্চতায় অবস্থিত। আমার বাবার হার্টের সমস্যা আছে, সেই সমস্যা নিয়েও কিন্তু এই হোমস্টেতে বাবা দিব্যি ছিল। দিয়েছে বেটাটা, ঠিক আছে। আবার আমাদের হোমস্টের মালকিনের বানানো আচার টেস্ট করে দেখলাম এই কদিন। ওদের সুন্দর করে সাজানো কিচেনে বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগছে। ওদেরই বানানো রডোডেনড্রনের ওয়াইনও সবাইকে টেস্ট করে দেখালাম। ছিমছাম করে সাজানো এই ডাইনিংয়েই সারাটা দুপুর বসে চলল গল্প। এই এলাকার যেখানে সেখানে প্রচুর ওয়াইল্ড স্ট্রবেরি হয়, নিজেরাই সেগুলো তুলে এনে খেলাম। আর এই করতে করতেই বিকেল থেকে হয়ে এলো সন্ধে।
এই হলো ছাং বা টোংবা, সর্ষে বচিয়ে বানানো হয় এখানকার লোকাল বিয়ার। বারবার করে এর মধ্যে গরম জল ঢেলে রিফিল করে করে খাওয়া হয়। গেলে পরে অবশ্যই ট্রাই করবেন। গান বাজনা, ইয়ার্কি, আড্ডা, গল্প, আমাদের যখন এইসব চলছিল সেই সময় কিন্তু রান্নাঘরে চলছিল বানানো রুটি আর চিকেন, তার সঙ্গে অবশ্যই ছিল সবজি। পরের দিন আমাদের 3 জনের কথা ছিল বার্সের রডোডেনড্রন স্যাংচুয়ারি ট্রেক করতে যাওয়ার। সকালবেলা উঠে করে নিলাম ব্রেকফাস্ট। এরা লুচি বানানোর সময় মাঝখানে দুবার ছুরি চালিয়ে দেয়। আমাদের মালকিনের নাম ডোমা। ডোমা দিদি আমাদেরকে খুব যত্ন করে খাওয়া দাওয়া করিয়েছিলেন। পোখরে থেকে বার্সের ট্রেক করতে গেলে প্রথমে ড্রাইভ করে যেতে হবে হিলে অবধি। এই রাস্তাতে গাড়ি নেই বললেই চলে। ওখরে থেকে হিলে অবধি 10 কিলোমিটার রাস্তা। ড্রাইভ করার দিক থেকে খুব কঠিন রাস্তা এটা নয়। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তা কিন্তু একেবারে খারাপ নয়। আর হিলেতে গাড়ি রেখে এই বাঁ দিকের সিঁড়ি থেকেই শুরু করলাম আমাদের ট্রেক। হিলে থেকে বার্সে অবধি একটাই রাস্তা, মার্ক ট্রেল, হারিয়ে যাওয়ার তেমন ভয় নেই। আমরা গাইড নিয়েছিলাম। গাইড নিয়েছিল পার ডে 1000 টাকা করে। এখানে গাইড নেওয়া কিন্তু বাধ্যতামূলক নয়, তাও হাতের 5 গাইড একজনকে নিয়ে নেওয়া ভালো। আমরা যেই সময়টাতে গেছিলাম সেই সময় রডোডেনড্রনের সময় আর ছিল না। রডোডেনড্রন আমরা দেখতেও পাইনি। বর্ষাকাল ঢুকে পড়ায় পুরো ওয়েদারটাই স্যাঁতস্যাঁতে ছিল। বার্সে ট্রেক করার সবথেকে ভালো সময় মার্চের মাঝামাঝি থেকে শুরু করে এপ্রিলের সেকেন্ড উইক অবধি। এই সময়টাতে রডোডেনড্রন ফুল ব্লুমে থাকে। এছাড়াও যদি একেবারে ক্লিয়ার ওয়েদার চান তাহলে নভেম্বর মাসের সময় আসতে পারেন। সেই সময় বার্সে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা। তবে যেই সময় আমরা গেছিলাম সেই সময় কিন্তু যেরকম সবুজ দেখতে পেয়েছিলাম আমরা, সেই সবুজ দেখতে পাবেন না অন্য কোনো সময়। এই ট্রেকটা কম বেশি সমতলের ওপর দিয়ে হাঁটা বললেই চলে। আমরা যে এলিভেশনটা গেইন করেছি সেটা অত্যন্ত গ্র্যাজুয়াল। সব মিলিয়ে হিলে থেকে বার্সের পথ 4.5 কিলোমিটার। এই 4.5 কিলোমিটার পথ পেরোতে আপনার খুব বেশি হলে ঘন্টা 2 থেকে 2.5 মতো লাগা উচিত। যদি আপনার শারীরিক কোনো অসুস্থতা থাকে তাহলে হয়তো আরও ঘন্টাখানেক বেশি লাগতে পারে। তার বেশি লাগার কথা আপনার নয়। মাঝে তো আবার বৃষ্টিও শুরু হয়ে গেল। অর্ধেকটা রাস্তা এমনি, আর বাকি অর্ধেকটা আমরা রেনকোট পরে যেতে বাধ্য হয়েছিলাম। স্যাংচুয়ারির ঠিক মাঝখানে রয়েছে বার্সের ট্রেকার হাট, যার নাম গুরাসকুঞ্জ। ট্রেকার হাটে পৌঁছিয়ে প্রথমেই লাঞ্চ করে নিলাম। খিদে তো প্রচণ্ডই পেয়েছিল। ট্রেকার্স হাটের ডরমেটরি বেডের খরচা 1000 টাকা মাথা পিছু থাকা খাওয়া নিয়ে, আর পার্সোনাল রুমের জন্য 1500 টাকা মাথা পিছু থাকা খাওয়া নিয়ে। ট্রেকার্স হাট বুকিংয়ের জন্য আপনারা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আর এই হলো বার্সের রডোডেনড্রন স্যাংচুয়ারি। কমেন্টে আমাকে জানান আপনাদের কেমন লাগছে। যেতে ইচ্ছুক হবেন এই জায়গাতে? অনর্গল বৃষ্টির শেষে আমরা যখন পরের দিন বেরোবো তখন অবশেষে আকাশটা একটু পরিষ্কার হলো। আমরা ততক্ষণে বানিয়ে ফেলেছি নতুন বন্ধু। সেখানটাতে আরও 3 জন গেছিলো ট্রেক করতে। তাদের সঙ্গে সারা রাত্রির গল্প করেছিলাম। আপনাদেরকে ফুটেজ দেখাতে পারছি না, কারণ বার্সেতে কোনো রকম আলোর ব্যবস্থা নেই।
রাত্রির হলে পরে সেখানে পুরোপুরি অন্ধকার হয়ে যায়। একসঙ্গেই ট্রেক করে নামা শুরু করলাম এবং অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছিয়ে গেলাম হিলেতে। ট্রেক করে উঠতে যেখানে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, সেখানে ট্রেক করে নামার জন্য সময় লাগে আরও অনেকটাই কম। হিলে থেকে ড্রাইভ করে আবার সেই ওখরে পৌঁছে আবার সেই একই হোমস্টে। ওখরের লালিগুড়াস হোমস্টেতে খাওয়া এবং থাকার মাথাপিছু খরচা 1500, 1200 এবং 1000 টাকা করে রুমের কোয়ালিটি অনুযায়ী। বুকিংয়ের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে। সেই দিনও বেশ গল্প টল্প করেই ঘুমোতে গেলাম, আর তারপরের দিন সকালবেলা উঠে এরকম একটা সানরাইজ। আর এইবার ফাইনালি আমাদের লালিগুড়াস হোমস্টে থেকে বিদায় নেওয়ার পালা। আরে বাবা, আর তারপরে গাড়ি ছুটিয়ে ফেললাম আবার ফেরত আসার জন্য। যেই রাস্তা দিয়ে ওখরে গিয়েছিলাম সেই রাস্তা দিয়েই ফেরত এলাম, শুধুমাত্র মাঝে একটা ডিট্যুর নিয়েছিলাম, সেই ডিট্যুরটা নিতে হলো না। খানিকক্ষণের জন্য এসে জোরথাঙে আবার দাঁড়ালাম একটু তাজ বেকারিতে খাওয়া দাওয়া করবো বলে। তারপরে আবার গাড়ি ছুটিয়ে ফেললাম তিস্তা বাজারের মধ্যে। তিস্তা বাজার থেকে কিন্তু আমরা পেশকের দিকে গেছিলাম। ইচ্ছা ছিল অনেকগুলো জায়গায় আমরা যাব। প্রথমেই পেরোলাম এই কাঠের ব্রিজটা। বেশ একটু ভয়ই করছিল আমার প্রথম দিকে, এরকম কাঠের ব্রিজ এর আগে কখনো গাড়ি নিয়ে পেরোইনি। আর তারপরে এই ব্রিজ পেরোনোর পরে শুরু হলো খাড়া রাস্তা। সেই খাড়াই রাস্তা আমি আপনাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না। যারা এই দিক দিয়ে কখনো ওঠেননি তারা হয়তো বুঝেও উঠতে পারবেন না যে রাস্তা কতটা খাড়াই হতে পারে। এই সাইনটা কখনো দেখেছেন? আমি তো এখানেই প্রথমবার দেখলাম। এই যেই রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি এটাকে বলে স্প্রিং কয়েল বেল্ট। পুরো একেবারে কিছু ঘরে যেমন লোহার স্পাইরাল সিঁড়ি আমরা পাই, সেরকমই দুবার পাক খেয়ে উঠে গেছে পেশকের দিকে। এই স্প্রিং কয়েল বেল্ট দিয়ে যখন আমি চালাচ্ছি তখন আমার নিজের কনফিডেন্সটা যেন অনেক অনেক গুণ বুস্ট হয়ে গেছিল। হ্যাঁ, আমি সান্দাকফু গেছি, ওখানে ল্যান্ড রোভার চলে, সেগুলো সবই 4 হুইল ড্রাইভের গাড়ি, আমার কিন্তু 2 হুইল ড্রাইভ। প্রথমে গিয়ে দাঁড়ালাম পেশক। এই মুহূর্তে লামাহাটা, পেশক, তাগদা, দাওয়াইপানি এবং মংপুতে আপনারা আমার কাছ থেকে বুকিং পাবেন। এখন যে রাস্তাটা দিয়ে আপনারা আমাকে উঠতে দেখছেন এই রাস্তাটা দাওয়াইপানির রাস্তা। একটু খাড়াই হলে পরেও যেতে খুব অসুবিধা আশা করি হবে না। তারপরে আবার দাওয়াইপানি থেকে নেমে বেরিয়ে চললাম তাগদার উদ্দেশ্যে। তাগদা ঘোরা হয়ে গেলে পরে আবার গাড়ি নামানো শুরু করলাম নিচে, সেই সেবকের রাস্তা, এবং তারপরে সেখান থেকে আবার ধীরে সুস্থে উঠতে হবে মংপুর দিকে। প্রথমে ভেবেছিলাম শিটং যাব, কিন্তু তারপরে শিটং না গিয়ে চলে গেলাম মংপু, কারণ একটু বেশি রকমই লেট হয়ে যাচ্ছিল আর শিটং অনেক বেশি দূরই দেখাচ্ছিল। মাঝ রাস্তায় এই চা বাগানগুলো পড়েছিল, চা বাগানের মধ্যে দিয়ে চালাতে বেশ ভালো লাগছিল।
আর তারপরে যখন মংপু পৌঁছলাম তখন কিন্তু সূর্য প্রায় অস্ত যায় করছে। গিয়ে একটা হোটেল করে নিলাম আর সেখানেই আমাদের নর্থ বেঙ্গলের এই ট্রিপের শেষ রাত্রিটা কাটিয়ে ফেললাম। যারা এখনো অবধি আমাদের এই সিকিমের ড্রাইভ করার ব্লগ দেখেননি তাদের জন্য আই বাটনের লিঙ্ক দেওয়া রইল। কেমন লাগছে আমাদের এই ট্র্যাভেল ব্লগ আমাদেরকে অবশ্যই কমেন্টে জানান। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে তো কোনো ক্ষতি নেই। আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করলে আমরাও এই চ্যানেলগুলোতে কন্টেন্ট দিতে উৎসাহ পাই। খুবই তাড়াতাড়ি আসবো একটা অত্যন্ত বড় লং ড্রাইভ নিয়ে। কিছুদিনের মধ্যেই যাব দিল্লি, সিমলা এবং জয়পুর। এর মাঝে কোনো হঠাৎ করে প্ল্যান হলে তাও দিয়ে দেবো এই চ্যানেলে। তাই চোখ রাখুন ট্র্যাভেল উইথ পরিযায়ীতে। I never thought that we were wrong, even with just your name.